এই লেকচারের পর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা ক্লাস টেস্ট দিব। তোমাদের ক্লাস টেস্টের ডেট এবং দিয়ে দিয়েছি আর কি, ক্লাসরুমে এবং মেসেঞ্জারে আর কি, তোমরা আশা করি পেয়েছো। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। স্যার এক্সাম কি ক্লাস টাইমে হবে? হ্যাঁ, ক্লাস টাইমে, এই যে এমন সময় আর কি। জি স্যার। আর স্যার আরেকটা কথা হচ্ছে, এক্সামের পরে কি হ্যাঁ বলো। স্যার এক্সামের পরে কি ক্লাস হবে আবার? তোমরা তো ক্লাস করতে চাও না, জি স্যার। তোমরা তো ক্লাস করতে স্যার চাও না, এক্সামের পর তোমাদের কেউই ক্লাস করে নাই, তো তোমাদেরও ক্লাস নিব না আর কি। জি স্যার, সমস্যা নেই স্যার, এক্সামই হোক শুধু। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমরা ক্লাসে জয়েন করবা এভাবে। তারপর হচ্ছে আমি কিছুক্ষণ পর মেসেঞ্জার এবং গুগল ক্লাসরুমে তোমাদের গুগল ফর্মটা শেয়ার করবো আর কি। তারপর তোমাদের পরীক্ষাটা 15 মিনিট হবে। তারপর কিছুক্ষণের পর তোমাদের রেজাল্ট দেওয়া হবে আর কি। আর তোমাদের কোশ্চেনের কোনো সমস্যা থাকলে সেটা তোমার আফটার এক্সাম সেটা নিয়ে আলোচনা করব। যদি আমার কোশ্চেনে কোনো ভুল থাকে তাহলে তোমরা এডিশনাল মার্কসটা পেয়ে যাবে আর কি। তো এই আর কি, এরকম এভাবে হবে। এখন আসো, আমরা আমাদের ফার্স্ট লেকচারে পড়েছিলাম হচ্ছে মেইন হেমাটিনিক্স যেটা বডিতে, সেটা হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি আয়রন, আরেকটা হচ্ছে কি ভিটামিন বি 12, আরেকটা হচ্ছে কি ফলিক অ্যাসিড। তো আমরা এই মেইন তিনটা হেমাটিনিক এজেন্ট নিয়ে আজকে লেকচারটা শেষ করবো আর কি। এখন আসো আয়রন, এটা হচ্ছে মেইন হেমাটিনিক্সের ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে আয়রন। এটা হেমাটিনিক এজেন্ট হিসাবে তার ভূমিকা কি? হেমাটিনিক এজেন্ট মানে হচ্ছে যারা ব্লাড সেল ফর্মেশনে হেল্প করে বডিতে, তাদেরকে হেমাটিনিক এজেন্ট বলা হয়। তো হেমাটিনিক এজেন্ট হিসাবে আয়রনের ভূমিকাটা কি সেটা আমরা পড়বো আর কি। টোটাল বডি আয়রন ইজ 3.5 to 4 গ্রাম ইন দ্য বডি। আমাদের শরীরে যত বেশি মানে যে আয়রনটা আছে, যে পরিমাণ আয়রন আছে তাকে যদি আমরা মানে ক্যালকুলেট করি তাহলে সেটা হয় কত? 3.5 to 4 গ্রাম। মানে 3.5 থেকে 4 গ্রামের মতো কি থাকে আমাদের আয়রন থাকে বডিতে, টোটাল আয়রন, টিস্যু মিলিয়ে সবকিছু মিলিয়ে। আয়রন ইজ ডিস্ট্রিবিউটেড ইনটু দ্য বডি অ্যাজ ফলোস। আয়রন হচ্ছে কি তোমার বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট অবস্থায় থাকে। এখন কোন কোন ভাবে থাকে সেটা আমরা দেখব। বেশিরভাগ থাকে হচ্ছে হেমোগ্লোবিন হিসাবে, মানে 66 to 67% আয়রন ইজ প্রেজেন্ট ইন হেমোগ্লোবিন। তোমার হেমোগ্লোবিনে তোমার 66%, 66 থেকে 67% কি থাকে? আয়রন থাকে। সরি, আয়রনের 66 to 67% আয়রন তোমার কোথায় থাকে? হেমোগ্লোবিনে থাকে। মানে টোটাল আয়রনের 66 to 67% তোমার কোথায় থাকে? হেমোগ্লোবিনে থাকে। আমরা জানি হচ্ছে কি হেমোগ্লোবিনে হিম প্লাস গ্লোবিন, এটা হচ্ছে কি রক্তের প্রোটিন যেটা হেমোগ্লোবিন। তো এখানে হচ্ছে কি মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে কি হেমোগ্লোবিন, মানে এটার ইন্টেগ্রাল পার্ট হচ্ছে কি তোমার আয়রন আর কি, হেমোগ্লোবিনের। তো বেশিরভাগ আয়রন তোমার কোথায় থাকে? হেমোগ্লোবিনে থাকে। হেমোগ্লোবিন ইজ রেসপন্সিবল ফর কি ক্যারিং অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ইন আওয়ার বডি। মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহনকারী হচ্ছে কি হেমোগ্লোবিন, আর হেমোগ্লোবিনের মেইন পার্ট হচ্ছে কি আয়রন। এই আয়রনের টোটাল আয়রনের 66 থেকে 67% কোথায় থাকে? তোমার হেমোগ্লোবিন হিসেবে থাকে। এরপর হচ্ছে 3% অকার্স ইন হেমোগ্লোবিন, মায়োগ্লোবিন। 3% আয়রন, মানে টোটাল আয়রনের 3% কোথায় থাকে? মায়োগ্লোবিনে থাকে। মায়ো মিনস মাসেল, আর গ্লোবিন হচ্ছে কি প্রোটিন। তো মাসেল প্রোটিন, মায়োগ্লোবিন হচ্ছে কি এক প্রকার মাসেল প্রোটিন। তো মাসেল প্রোটিনেও কত পার্সেন্ট থাকে? 3% আয়রন থাকে। টোটাল আয়রনের 3% মাসেল প্রোটিনে থাকে, দ্যাট ইজ মায়োগ্লোবিন। এরপর হচ্ছে 1% ইন এনজাইমস। 1% আয়রন কোথায় থাকে? এনজাইমে থাকে। এনজাইম মানে হচ্ছে কি তোমার রিয়েকশন রেটটাকে বাড়িয়ে দিবে, এবং রিয়েকশন রেটটাকে কিন্তু রিয়েকশন শেষে সে কি থাকবে? অপরিবর্তিত অবস্থা থাকবে বা আনচেঞ্জড অবস্থা থাকবে, তাদেরকে বলা হচ্ছে কি এনজাইম। সাইটোক্রোম, যেমন সাইটোক্রোম এক ধরনের এনজাইম, সেখানেও কি থাকে? আয়রন থাকে ফেরাস ফর্মে। সেটা হচ্ছে তোমার রিডক্স রিয়েকশনে হেল্প করে। আমাদের বডিতে যে জারণ বিজারণ প্রক্রিয়া হয়, বিক্রিয়া হয়, রিডক্স রিয়েকশন, সেটাতে হেল্প করে কি সাইটোক্রোম। ক্যাটালিস এনজাইম আছে, সেটা হচ্ছে কি তোমার ক্যাটালিস এনজাইম
সেটাও আছে। এরপর হচ্ছে কি পারঅক্সিডেজ এনজাইম আছে, সেটাও হচ্ছে কি তোমার অক্সিডেশনে হেল্প করে আর কি বডিতে। তো এই সকল এনজাইমে কি থাকে, তোমার আয়রন 1% থাকে, 1%। তারপর হচ্ছে 25% আয়রন কোথায় থাকে, ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ফেরিটিন অ্যান্ড হেমোসাইডিন। তোমার বাকি যে আয়রনগুলো আছে বডিতে, সেই আয়রনগুলো কোথায় থাকে, স্টোরেজ অবস্থায় থাকে, মানে সঞ্চিত অবস্থায় থাকে। কোন ফর্মে থাকে, কোন আকারে থাকে, ফেরিটিন আকারে থাকে আর হেমোসাইডিন আকারে থাকে। হেমোসাইডিন হচ্ছে ফেরিটিন প্লাস লাইসোসোম যদি থাকে একসাথে, তখন সেটার নাম হয়ে যায় হেমোসাইডিন। আর ফেরিটিন হচ্ছে কি এক প্রকার প্রোটিন। দ্য ইন্টিগ্রাল কম্পোনেন্ট অফ হেমোগ্লোবিন ইন আওয়ার বডি ইজ আয়রন। আর হেমোগ্লোবিনের মূল অংশ, মানে সেটা হচ্ছে কি তোমার মূল কম্পোনেন্ট, যেটা হচ্ছে কি আয়রন। মানে আয়রন ছাড়া তোমার হেমোগ্লোবিন তৈরি হবে না, সেজন্য বলা হচ্ছে কি ইট ইজ দ্য ইন্টিগ্রাল কম্পোনেন্ট। অ্যাবজর্পশন অকার্স বাই দ্য প্রসেস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা জানি তিনটা মেইন উপায় হচ্ছে কি তোমার ইন্টেস্টাইন থেকে ব্লাডে ড্রাগগুলো অ্যাবজর্ব হয়, প্লাস হচ্ছে কি খাবারগুলো অ্যাবজর্ব হয়। তো তিনটা মেইন ট্রান্সপোর্ট হচ্ছে কি তোমার প্যাসিভ ডিফিউশন, তারপর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে কি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এই তিনটা মেইন ট্রান্সপোর্ট সিস্টেম আছে বডিতে। আর অন্যান্য ট্রান্সপোর্ট সিস্টেম আছে, পোর্ট ট্রান্সপোর্ট আছে, ওগুলো ছোট ছোট ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ওগুলো হচ্ছে মানে মাইনিউট অ্যামাউন্ট ট্রান্সপোর্ট হয়। আর বেশ মোস্ট অফ দ্য কম্পোনেন্ট ট্রান্সপোর্ট হয় কোন কোন সিস্টেমে, একটা হচ্ছে কি প্যাসিভ ডিফিউশন, আর একটা হচ্ছে কি ফ্যাসিলিটেটেড, আর একটা হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একটু ব্যতিক্রমধর্মী ট্রান্সপোর্ট। অন্যান্য ট্রান্সপোর্টগুলো হচ্ছে কি তোমার হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কম্পোনেন্ট যায় সাধারণত। সেই ক্ষেত্রে হচ্ছে কি কোনো এনার্জিও লাগে না, কোনো কি লাগে না, তোমার ক্যারিয়ারও লাগে না। কিন্তু এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী, কারণ হচ্ছে কি এখানে হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে কি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন, লঘু ঘনমাত্রা থেকে মানে আরো ঘনমাত্রার দিকে, বেশি ঘনমাত্রার দিকে চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে কম্পোনেন্ট যায়। তো যেহেতু এখানে নর্মালি হচ্ছে কি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যায়, সেজন্য হচ্ছে কি এখানে কিছু পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। তো এনার্জিটা কোন ফর্মে থাকে, এটিপি। আর এখানে কিছু ক্যারিয়ার প্রয়োজন হয়, যে ক্যারি করে নিয়ে যাবে। তো সেজন্য এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো সেটা হচ্ছে কি কার জন্য প্রযোজ্য, আয়রনের ট্রান্সপোর্টের জন্য হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটাই বেশি ইফেক্টিভ। তো সেজন্য বলা হচ্ছে কি অ্যাবজর্পশন অকার্স বাই দ্য প্রসেস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে আয়রনের অ্যাবজর্পশনটা হয়ে থাকে। এরপর কোথায় অ্যাবজর্পশন হয়ে থাকে, অ্যাবজর্পশন মোস্টলি অকার্স ইন দ্য ডিউডেনাম অ্যান্ড জেজুনাম। তোমার অ্যাবজর্পশনটা কোথায় হয়ে থাকে, বেশিরভাগ ডিউডেনামে হয়ে থাকে এবং জেজুনামে হয়ে থাকে। ডিউডেনাম হচ্ছে কি ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, আর জেজুনাম হচ্ছে কি ইন্টেস্টাইনের সেকেন্ড পার্ট অথবা মিডল পার্ট। এই দুইটা পার্টে হচ্ছে কি আয়রনটা বেশি অ্যাবজর্ব হয়। Absorption of iron is facilitated by ascorbic acid and SH containing amino acid. আর আয়রনের অ্যাবজর্পশনটা কিভাবে সহজতর করে, যখন অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, অ্যাসকর্বিক অ্যাসিডের মাধ্যমে আয়রনের অ্যাবজর্পশনটা সহজতর হয়। যদি ইন্টেস্টাইনে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার বা অ্যাসকর্বিক অ্যাসিড যদি আমরা খেয়ে থাকি, তাহলে তোমার কি হবে, এই অ্যাসকর্বিক অ্যাসিডটা আয়রন অ্যাবজর্পশনে সহায়তা করবে। আর যদি এসএইচ কন্টেনিং কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে, মানে সালফাইটের গ্রুপ কন্টেনিং যদি কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে থাকে, তাহলে সেটা কি করবে, আয়রন অ্যাবজর্পশনে তোমার হেল্প করবে বডিতে। তো আমরা বলেছি কি ভিটামিন সি খেলে কি হয়, আয়রন ট্যাবলেটের সাথে তুমি যদি ভিটামিন সি খাও, তাহলে হচ্ছে কি তোমার সেই আয়রন অ্যাবজর্পশনটা তখন কি হবে, বেশি ইফেক্টিভ হবে আর কি, বেশি পরিমাণ অ্যাবজর্ব হবে বা আয়রন অ্যাবজর্পশনটা সহজতর হবে। কারণ হচ্ছে কি ভিটামিন সি থাকার কারণে তোমার আয়রনটা কোন ফর্মে থাকে, কোর ফর্মে বডিতে থাকে ফেরাস ফর্মে। তো ফেরাস ফর্মে আয়রনটা অ্যাবজর্ব হয় যদি ভিটামিন সি খেয়ে থাকে আর কি। এরপর হচ্ছে মিউকোসাল ব্লক ইজ এ মেকানিজম দ্যাট প্রিভেন্টস এন্ট্রি অফ এক্সেস আয়রন ইনটু দ্য বডি। মানে তুমি যদি খাবারের সাথে বেশি পরিমাণ আয়রন খেয়ে থাকো, তাহলে সেই বেশি পরিমাণ আয়রন কিন্তু বডিতে অ্যাবজর্ব হবে না, মানে ইন্টেস্টাইন দিয়ে ব্লাডে যাবে না। যে এক্সেস যে আয়রনটা আছে,
সেই আয়রনটা এই একটা মেকানিজমের মাধ্যমে তোমার কি হবে, সেটা ব্লক হয়ে যাবে বা সেটা অ্যাবজর্ব হবে না। সেই মেকানিজমটা হচ্ছে কি মিউকোসাল ব্লক, মানে ইন্টেস্টাইনের যে মিউকোস যে লেয়ারটা আছে সেই লেয়ার দিয়ে এই আয়রনটা, এই এক্সেস আয়রন বা বেশি পরিমাণ আয়রনটা বডিতে যাবে না। এই জন্যই বলা হচ্ছে কি মিউকোসাল ব্লক ইজ এ মেকানিজম দ্যাট প্রিভেন্টস এন্ট্রি অফ এক্সেস আয়রন ইনটু দ্য বডি। তো সুনির্দিষ্ট পরিমাণ আয়রনই যাবে, তোমার বেশি যে আয়রনটা থেকে থাকবে সেটা ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হবে না। এটা হচ্ছে কি মিউকোসাল ব্লক মেকানিজম। 50 milligram of iron is lost with the loss of 100 milliliter of blood. আর যদি তোমার 100 মিলিলিটার ব্লাড যদি লস হয়, নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তোমার তার সাথে সাথে তোমার 50 মিলিগ্রাম আয়রনও কি বডি থেকে চলে যাবে বা নষ্ট হয়ে যাবে। Absorption of iron depends on the ratio of apophyretin to ferritin. আয়রন অ্যাবজর্পশন ডিপেন্ড করে কিসের উপর, তোমার অ্যাপোফেরিটিন টু ফেরিটিন রেশিওর উপর নির্ভর করে। এই রেশিওটা যত বেশি হবে আয়রনের অ্যাবজর্পশনটা তত বেশি হবে। অ্যাপোফেরিটিনের কাজ হচ্ছে কি, তোমার এটা ইন্টেস্টাইনে থাকে, সে যখন আয়রনকে দেখবে তখন কি সে আয়রনের সাথে বাইন্ড করে আয়রনটাকে কি করবে, তোমার ইন্টেস্টাইন থেকে ব্লাডের দিকে নিয়ে যাবে। তো সেজন্য অ্যাপোফেরিটিন টু ফেরিটিন রেশিও যত বেশি হবে তত বেশি কি আয়রনটা তোমার ইন্টেস্টাইন থেকে ব্লাডে অ্যাবজর্ব হবে। আর এক্সেস যে আয়রনটা থাকবে সেটা হচ্ছে কি মিউকোসাল ব্লকের মাধ্যমে তোমার ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হবে না, সেটা কি স্টুল দিয়ে চলে যাবে বাইরে। এরপর বলা হচ্ছে কি আয়রন ইজ স্টোরড প্রাইমারিলি অ্যাজ ফেরিটিন ইন দ্য বডি। আয়রনটা কি হিসাবে সাধারণত থাকে, প্রাথমিকভাবে তোমার ফেরিটিন হিসাবে স্টোরেজ অবস্থায় থাকে। কোথায় কোথায় থাকে, লিভারে থাকতে পারে বেশিরভাগ, স্প্লিনে থাকতে পারে স্প্লিহা, আর একটা হচ্ছে কি তোমার বোনে থাকতে পারে, হাড়ে থাকতে পারে। তো বেশিরভাগ আয়রন থাকে কোথায়, লিভারে থাকে বেশি আয়রন। সেজন্য হচ্ছে কি তোমার প্রাণীদের লিভার খেলে তোমার কি হয়, তোমার আয়রনের ঘাটতি কিছুটা মিটে। গরুর যে ইহাটা আছে লিভার আছে সেটাও খেলে কি তোমার আয়রনের ঘাটতিটা মিটে। এখন আসলে অ্যাপোফেরিটিন সিনথেসিস ইজ রেগুলেটেড বাই দ্য লেভেলস অফ ফ্রি আয়রন। তোমার বডিতে ফ্রি আয়রন যত বেশি থাকবে তত বেশি কি অ্যাপোফেরিটিন সিনথেসিস হবে, আর আয়রনের পরিমাণটা যত কম থাকবে অ্যাপোফেরিটিন সিনথেসিসটা তত কম হবে। মানে ধরো ইন্টেস্টাইন দিয়ে তোমার আয়রন বেশি পরিমাণ থাকলো, তো সেই ক্ষেত্রে বডি কি করবে, বেশি পরিমাণ অ্যাপোফেরিটিন সিনথেসিস করবে, যাতে হচ্ছে কি যে প্রয়োজনীয় যে পরিমাণ আয়রনটা দরকার বডিতে সেটা কি অ্যাপোফেরিটিনের মাধ্যমে সে যাতে ইন্টেস্টাইন থেকে ব্লাডে নিয়ে যেতে পারে সেদিকে সহায়তা করবে। আর যখন তোমার ফ্রি আয়রনের লেভেলটা কম থাকে তখন কি অ্যাপোফেরিটিন সিনথেসিসের প্রয়োজন হয় না, যতটুকু আছে ততটুকুই থাকে। দ্য সেরাম ফেরিটিন লেভেল ক্যান বি ইউজ টু এস্টিমেট টোটাল বডি আয়রন স্টোরস। সেরাম ফেরিটিন লেভেল মানে ব্লাডে যে ফেরিটিন লেভেলটা আছে সেটা যদি আমরা মেজার করি, মানে ব্লাড সেলটা বাদ দিয়ে যদি বাকি সেরামটা যেটা আছে সেটা যদি আমরা নিই, মানে ব্লাড সেল বাদে যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি সেরাম বলে। তো সেরামটা যদি এই সেরামে যদি আমরা যে ফেরিটিন লেভেলটা আছে, সেরামের যে ফেরিটিনটা আছে সেটা যদি আমরা মেজার করি, তো সেটাই হচ্ছে কি তোমার টোটাল বডিতে যে আয়রনটা আছে সেটাকে ইন্ডিকেট করে। যে মানটা আসবে সেটা হচ্ছে কি তোমার বডিতে টোটাল আয়রন এতটুকু আছে সেটা বলা যায়। মানে ফেরিটিন লেভেল যদি এই রেঞ্জের মধ্যে আছে তাহলে বলবো কি তোমার আয়রনটা হচ্ছে কি তোমার টোটাল আয়রনটা হচ্ছে কি সেই মানটাই হবে কি তোমার টোটাল বডি আয়রন। ট্রান্সফেরিন ইজ দ্য মেজর আয়রন ট্রান্সপোর্ট প্রোটিন ইন দ্য বডি। অ্যাপোফেরিটিন কি করেছে, তোমার ইন্টেস্টাইন থেকে ব্লাডের দিকে আয়রনটাকে অ্যাবজর্ব করিয়েছে। আর ট্রান্সফেরিন হচ্ছে যখন আয়রনটা ব্লাডে চলে যাবে তখন হচ্ছে কি সে ট্রান্সফেরিনটা আয়রনটা যাতে বিভিন্ন টিস্যুতে ডিস্ট্রিবিউট হতে পারে সেটা এনশিওর করে কি ট্রান্সফেরিন, মানে সে ব্লাড দিয়ে আয়রনটাকে ট্রান্সফার করে বিভিন্ন টিস্যুতে নিয়ে যাবে। তো এই জন্য তার নাম হচ্ছে কি ট্রান্সফেরিন। মানে ট্রান্স বলা হচ্ছে কি ট্রান্সপোর্ট থেকে ট্রান্সটা আসছে, তো যেহেতু সে আয়রন ট্রান্সপোর্ট করে সেজন্য তার নাম হচ্ছে কি ট্রান্সফেরিন। হেমোগ্লোবিন কন্টেন্স 0.33% আয়রন। হেমোগ্লোবিন টোটাল হেমোগ্লোবিনের 0.33% কি থাকে, আয়রন থাকে। হেমোগ্লোবিন কন্টেন্স প্রোটোপোরফাইরিন রিং which contains 4 iron molecules। আর হেমোগ্লোবিন হচ্ছে কি প্রোটোপোরফাইরিন রিং থাকে একটা, সেই রিং এর মধ্যে তোমার 4টা 4 মলিকুলস বা 4 মলিকুল কি থাকে,
আয়রন থাকে। কোন ফর্মে থাকে? ফেরাস ফর্মে থাকে। হেমোগ্লোবিন ইজ রেসপন্সিবল ফর ক্যারিং, এখানে একটা ওয়ার্ড বাদ পড়েছে, এটা বসিয়ে নাও, ক্যারিং অক্সিজেন হবে। হেমোগ্লোবিন ইজ রেসপন্সিবল ফর ক্যারিং অক্সিজেন অ্যান্ড আয়রন ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ হেমোগ্লোবিন। আর আয়রনটা হচ্ছে কি হেমোগ্লোবিনের এসেনশিয়াল এলিমেন্ট। এসেনশিয়াল মানে হচ্ছে কি তোমার যে এলিমেন্ট ছাড়া এই হেমোগ্লোবিন তৈরি হবে না, তৈরি করা পসিবল না, সেজন্য সেটাকে বলা হচ্ছে কি এসেনশিয়াল। তো সেজন্য আয়রন ইজ এসেনশিয়াল এলিমেন্ট অফ হেমোগ্লোবিন, মানে আয়রন ছাড়া তোমার হেমোগ্লোবিন তৈরি হবে না। যেমনটা হচ্ছে কি হার্ট ছাড়া বডি অচল, সেরকম হচ্ছে কি আয়রন ছাড়া হেমোগ্লোবিন অচল। হার্টটা হচ্ছে কি এসেনশিয়াল পার্ট অফ আওয়ার বডি, মানে হার্ট ছাড়া তোমার বডি চলবে না, বডিতে রক্ত পাম্প হবে না, কোনো কিছুই হবে না, সব কিছুই বন্ধ হয়ে যাবে হার্ট ছাড়া। তো সেরকম হচ্ছে কি আয়রন না থাকলে তোমার হেমোগ্লোবিন তৈরি হবে না। তো সেজন্য আয়রনটা হচ্ছে কি এসেনশিয়াল এলিমেন্ট অফ হেমোগ্লোবিন। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো? স্যার অ্যাপোফেরিনটা এটা কি আরেকবার একটু বলতে পারবেন? হ্যাঁ, অ্যাপোফেরিটিনটা হচ্ছে তোমার এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, যেটা হচ্ছে কি আয়রনটাকে ইন্টেস্টাইন থেকে ব্লাডে তোমার ট্রান্সফারে সহায়তা করে। অ্যাপোফেরিটিন, অ্যাপোফেরিটিন লেভেল। আচ্ছা, ওকে। হ্যাঁ, আয়রন প্রিপারেশনস। এখন আয়রন প্রিপারেশনটা কি কি কাজে কি জন্য জরুরি? আয়রন প্রিপারেশনস আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। এখানে অল্প একটু পড়বো, সেটা হচ্ছে কি দিস আর রিকোয়ার্ড ফর দ্য ট্রিটমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যেহেতু আমরা এখানে আয়রন হেমাটিনিক এজেন্ট হিসেবে পড়ছি, সেহেতু এখানে আয়রন প্রিপারেশনটাও চলে আসে, সেজন্য অল্প করে পড়ছি আর কি। তো আয়রন প্রিপারেশনটা কি কারণে জরুরি ইন দ্য ট্রিটমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা কি করি? আয়রন প্রিপারেশনটা বেশিরভাগ ইউজ করি। কারণ হচ্ছে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে তোমার আয়রনের ঘাটতি বেশি থাকে, সেজন্য এই অ্যানিমিয়াটা হয়ে থাকে। তোমরা কি বলতে পারবে কেউ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কাকে বলে? হুম, সেটাই। ওকে, থ্যাংক ইউ। প্রেফার্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওরাল রুট। আর কোন রুটে বেশিরভাগ আয়রন প্রিপারেশনটা আমরা খেয়ে থাকি? সেটা হচ্ছে কি ওরাল রুট, মানে মুখ দিয়ে যেটা নিয়ে থাকি, সেই ওরাল রুটে আমরা বেশি প্রেফার করি। 25% অফ ওরালি অ্যাডমিনিস্টার্ড আয়রন প্রিপারেশন ইজ অ্যাবজর্ব। আর হচ্ছে কি আমরা যে মুখ দিয়ে যেটা নিচ্ছি বা ওরালে নিচ্ছি যেটা ট্যাবলেট আকারে, সেটা তোমার তার 25% কি অ্যাবজর্ব হয়। ধরো আয়রনের ডোজ যদি 100 মিলিগ্রাম হয়, সেক্ষেত্রে 25 মিলিগ্রাম অ্যাবজর্ব হবে, বাকি 75 মিলিগ্রাম কি হবে? তোমার স্টুল দিয়ে চলে যাবে। প্যারেন্টাল প্রিপারেশন ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রিভেনশন অফ সিভিয়ার অ্যানিমিয়া। আমরা দুই ধরনের প্রিপারেশন পড়েছি, একটা হচ্ছে কি ওরাল আয়রন প্রিপারেশন, আর একটা হচ্ছে কি তোমার প্যারেন্টাল আয়রন প্রিপারেশন। তো প্যারেন্টাল প্রিপারেশনটা আমরা কখন ইউজ করব? যখন সিভিয়ার অ্যানিমিয়া হবে। সিভিয়ার আমরা অ্যানিমিয়া বলতে বুঝি যেটা পুরুষের যদি মেলের যদি আয়রন হেমোগ্লোবিন লেভেলটা 13 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে হয়ে যায়, তাহলে আমরা সেই পুরুষটাকে বলবো কি সে অ্যানিমিয়া পেশেন্ট বা অ্যানিমিক পেশেন্ট। আর কোনো নারীর বা মহিলার যদি তোমার হেমোগ্লোবিন লেভেলটা 12 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই নারীকে বলবো কি অ্যানিমিক পেশেন্ট। আর সিভিয়ার অ্যানিমিয়া বলতে তারও অনেক বেশি পরিমাণ যদি কমে যায়, ধরো পুরুষের ক্ষেত্রে যদি 7-এর নিচে হয়ে যায় বা 8-এর নিচে হয়ে যায়, 7-এর নিচে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা সিভিয়ার অ্যানিমিয়ার পর্যায়ে পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি টু প্রিফার করব? আইভি রুটটা প্রিফার করব অথবা প্যারেন্টাল রুটটা প্রিফার করব। আর মেয়েদের ক্ষেত্রে ধরো 12 মিলিগ্রাম পার ডেসিলিটারের যদি নিচে হয়ে যায়, তাহলে হচ্ছে কি তোমার সেটা তোমার সেই নারীর হচ্ছে কি অ্যানিমিয়া হয়েছে বলবো। আর সিভিয়ার অ্যানিমিয়া বলতে তারও বেশি পরিমাণ যদি কমে যায়, ধরো 6-7 এরকম যদি হয়ে যায় হেমোগ্লোবিন লেভেলটা, তাহলে কি তার সিভিয়ার অ্যানিমিয়া হয়েছে বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে তোমার সেই পেশেন্টের হচ্ছে কি তোমার ধরো 12 গ্রাম পার ডেসিলিটারের নিচে যদি নেমে যায়, তাহলে হচ্ছে কি নর্মাল অ্যানিমিয়া। আর সিভিয়ারটা হচ্ছে কি তারও অর্ধেক পরিমাণ যদি নেমে যায় 6 গ্রাম পার ডেসিলিটার, সেই ক্ষেত্রে হচ্ছে কি সিভিয়ার অ্যানিমিয়া। তো সেই ক্ষেত্রে আমরা প্যারেন্টাল রুটটা প্রিফার করবো আর কি, যাতে পেশেন্টের ট্রিটমেন্টটা প্রপারলি হয় আর কি।
এখন আসলে ডেইলি রিকোয়ারমেন্ট, কতটুকু প্রয়োজন তোমার, দৈনিক কতটুকু আয়রন হলে তোমার বডি চলবে, সেটা হচ্ছে 1 মিলিগ্রাম পার ডে মেলসের ক্ষেত্রে, মেলস অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে তোমার 1 মিলিগ্রাম পার ডে, ধর আমাদের ক্ষেত্রে আর কি 1 মিলিগ্রাম যথেষ্ট। নন প্রেগনেন্ট অ্যাডাল্ট উইমেনের ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম পার ডে, 2.5 মিলিগ্রাম আয়রন খেলে যথেষ্ট। আর 6 মিলিগ্রাম পার ডে হচ্ছে ইন প্রেগনেন্সি, যখন প্রেগনেন্সি অবস্থায় টোটাল প্রেগনেন্সি অবস্থায় আয়রনের রিকোয়ারমেন্ট হচ্ছে কত, আরো বেশি হয়ে যায়, ডবলের চেয়েও বেশি, সেটা হচ্ছে 6 গ্রাম পার ডে, মানে প্রতিদিন 6 মিলিগ্রাম পার ডে করে খেতে হবে। এখন আসলে ফাংশনস অফ আয়রন, আয়রনের কাজটা কি? ইট ইজ এ কম্পোনেন্ট পার্ট অফ হেমোগ্লোবিন, এটা হচ্ছে কি হেমোগ্লোবিনের একটা কম্পোনেন্ট পার্ট, মানে ইন্টিগ্রাল কম্পোনেন্ট অফ হেমোগ্লোবিন। আয়রন ইজ ইন ফেরাস স্টেট, যেখানে হচ্ছে কি আয়রনটা ফেরাস ফর্মে থাকে। ফেরাস মানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে কি 2+, অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার হচ্ছে কত 2+, তখন হচ্ছে আমরা কি বলবো, সেটাকে ফেরাস স্টেট বলবো। The ferrous state of hemoglobin makes the oxygen binding with hemoglobin loose and reversible. আর যখন এই ফেরাস স্টেট থাকবে, যত বেশি ফেরাস স্টেট থাকবে হেমোগ্লোবিনের, সে তত বেশি কি অক্সিজেনটাকে সে বাইন্ড করতে পারবে লুজলি, এবং সেটা কি টিস্যুতে ছেড়ে দিতে পারবে। ধরো লাংসে গেল, লাংসে অক্সিজেন আসলো, সে কি করলো, সে লুজলি বাইন্ড করলো, তারপর সে রক্তের মাধ্যমে টিস্যুতে গিয়ে সে কি করলো, অক্সিজেনটাকে ইজিলি ছেড়ে দিল। যেহেতু লুজ বন্ডিং, সেহেতু হচ্ছে কি সে লুজলি বাইন্ড করলো এদিক দিয়ে, আবার হচ্ছে কি টিস্যুতে যেয়ে সে ইজিলি ছেড়ে দিল। তো এটা হচ্ছে কি রিভার্সিবল, মানে এই সে অ্যাকসেপ্টও করতে পারে, আবার কি ছেড়েও দিতে পারে, দুইটাই করতে পারে, সেজন্য এটা রিভার্সিবল হয়ে যায়, যেহেতু এর কাছে কি আছে, ফেরাস স্টেট আছে সেহেতু। When the iron of hemoglobin is ferric, or that is Fe3+, মানে আয়রনের জারণ সংখ্যা যখন বা অক্সিডেশন নাম্বার যখন 3+ হবে, তখন সেটা ফেরিক হবে। দ্য হেমোগ্লোবিন বিকামস মেথ হেমোগ্লোবিন, সে হেমোগ্লোবিনের নাম হয়ে যাবে কি মেথ হেমোগ্লোবিন। এই মেথ হেমোগ্লোবিনের কন্ডিশনটাকে বলে যে মেথ হেমোগ্লোবিন যদি থাকে, তাহলে সে পেশেন্টের কি বলে, মেথ হেমোগ্লোবিনেমিয়া হয়েছে বলা হয়। তো মেথ হেমোগ্লোবিনেমিয়া যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আয়রনটা কি করতে পারে না, বা হেমোগ্লোবিনটা অক্সিজেন প্রপারলি ক্যারি করতে পারে না, তো কন্ডিশন তখন আস্তে আস্তে খারাপের পর্যায়ে চলে যায়। এরপর হচ্ছে মায়োগ্লোবিন স্টোরস অক্সিজেন ইন দ্য টিস্যুস। মায়োগ্লোবিন আমরা আগে বলেছি, মায়ো হচ্ছে মাসেল থেকে এসছে, আর গ্লোবিন হচ্ছে প্রোটিন, তো মাসেল প্রোটিনকে বলা হচ্ছে মায়োগ্লোবিন। মায়োগ্লোবিনের যে আয়রনটা আছে সেটা কি করে, অক্সিজেনটাকে স্টোর করে। সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম আমরা এনজাইম বলেছিলাম, যেটাতে কি থাকে, আয়রন থাকে ফেরাস স্টেটে, ইজ কনসার্নড উইথ টিস্যু অক্সিজেনেশন, টিস্যু অক্সিডাইজ করতে সে সহায়তা করে, মানে রিডক্স রিঅ্যাকশনের সে কি করে, হেল্প করে, যেটা খুব ইম্পর্টেন্ট। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো। এরপর হচ্ছে ভিটামিন B12, সেটা হচ্ছে কি মেইন হেমাটিনিক এজেন্টের একটা নাম হচ্ছে কি ভিটামিন B12। আমরা 3টা হেমাটিনিস পড়েছি টোটাল বডিতে, সেটা হচ্ছে কি আয়রন, ভিটামিন B12 এন্ড ফলিক অ্যাসিড। তো এখন আমরা পড়বো কি ভিটামিন B12, বা এটাকে সায়ানোকোবালামিনও বলা হয়। Cyanocobalamin and hydroxycyanocobalamin are cobalt-containing complex present in the diet and are referred to as vitamin B12. ভিটামিন B12টা মূলত হচ্ছে কি সায়ানোকোবালামিন এন্ড হাইড্রোক্সিসায়ানোকোবালামিন, আর সায়ানোকোবালামিন এন্ড হাইড্রোক্সিসায়ানোকোবালামিন হচ্ছে কি কোবাল্ট কন্টেনিং কমপ্লেক্স, মানে হচ্ছে কি যেখানে এর হচ্ছে এক ধরনের কমপ্লেক্স বা কমপ্লেক্স স্ট্রাকচার থাকে এদের, যেখানে কি থাকে কোবাল্ট থাকে, এন্ড প্রেজেন্ট ইন দ্য ডায়েট, মানে খাবারে এটা প্রেজেন্ট থাকে এইভাবে, সায়ানোকোবালামিন হিসেবে থাকে এবং হাইড্রোক্সিসায়ানোকোবালামিন হিসেবে আমরা খাবারে এদেরকে পেয়ে থাকি। আর এটা হচ্ছে কি কোবাল্ট কন্টেনিং কমপ্লেক্স, মানে যেখানে কোবাল্ট থেকে থাকে। ভিটামিন B12 বলতে সায়ানোকোবালামিনকে বোঝায়, অথবা তোমরা হাইড্রোক্সিসায়ানোকোবালামিন বলতে পারো, কিন্তু মেইনলি আমরা বুঝি সায়ানোকোবালামিন হিসেবে বেশি পরিচিত আর কি সেটা। Along with folic acid, it is involved in the transfer of 1 carbon unit for the synthesis of DNA. ডিএনএ সিনথেসিসের জন্য আমরা যে পিউরিন এন্ড পাইরিমিডিন বেস আছে, সেই বেস তৈরিতে তোমার 1 কার্বন ইউনিটটা খুবই প্রয়োজন। সেই 1 কার্বন ইউনিট ট্রান্সফারে সহায়তা করে কে, ফলিক অ্যাসিড এন্ড ভিটামিন B12, মানে সে ভিটামিন ফলিক অ্যাসিডকে সে
মানে ফলিক অ্যাসিড প্রথমে ডাইহাইড্রোফলেটে কনভার্ট হয়, টেট্রাহাইড্রোফলেটে কনভার্ট হয়। টেট্রাহাইড্রোফলেট হচ্ছে কি তোমার অ্যাক্টিভ ফর্ম ফলিক অ্যাসিডের, মানে যেটা অ্যাক্টিভলি কাজ করতে পারে সেটাকে অ্যাক্টিভ ফর্ম বলা হয়। তো অ্যাক্টিভ ফর্ম সেটা কি করে, তোমার একটা কার্বন ইউনিট ট্রান্সফারে সহায়তা করে। ওয়ান কার্বন ইউনিট মানে হচ্ছে কি একটা মিথাইল গ্রুপ ট্রান্সফারে সহায়তা করে। এই মিথাইল গ্রুপ ট্রান্সফার করলে সুবিধা হচ্ছে কি তোমার ডিএনএ যে বেসটা আছে থাইমিডিন, সেই থাইমিডিন সিনথেসিসে হেল্প করে। তখন থাইমিডিনটা কি করে, তখন বডি থাইমিডিনটা ডিএনএ সিনথেসিসে তখন সেটা কাজে লাগায়। এই জন্য ওয়ান কার্বন ইউনিটটা খুবই প্রয়োজন। মানে একটা মিথাইল গ্রুপ ট্রান্সফারের কারণে এখানে থাইমিডিন সিনথেসিস হচ্ছে, এই থাইমিডিন থেকে সেটা নিউক্লিওটাইডে কনভার্ট হচ্ছে, থাইমিডাইলেট নিউক্লিওটাইডে। তো সেটা তখন ডিএনএ বেস ডিএনএতে তখন মূল স্ট্রাকচার হিসেবে সেটা অ্যাড হয়ে যেতে পারে। তো এখানে ওয়ান কার্বন ইউনিট বলতে ওই মিথাইল গ্রুপ ট্রান্সফারকে বোঝাচ্ছে। যেহেতু মিথাইল গ্রুপে ওয়ান কার্বন থাকে, সেহেতু মিথাইল গ্রুপ না বলে সেটাকে কি বলছে, ওয়ান কার্বন ইউনিট বলছে। আর সেটাতে হেল্প করে কে, ফলিক অ্যাসিড মেইনলি, আর তার সাথে কে থাকে ভিটামিন বি12। ভিটামিন বি12 না থাকলে এই ফলিক অ্যাসিডের যে অ্যাক্টিভ ফর্ম টেট্রাহাইড্রোফলেট, সেই টেট্রাহাইড্রোফলেটটা আমরা পেতাম না বডিতে। তো সেজন্য এই দুইটার ভূমিকাই খুবই গুরুত্বপূর্ণ। It is required for conversion of methyl tetrahydrofolate into tetrahydrofolate, which is the active form of folic acid. এটা আমি আগে বলেছি যে টেট্রাহাইড্রোফলেট যে অ্যাক্টিভ ফর্ম, সেই অ্যাক্টিভ ফর্মের কনভার্সনে তোমার হেল্প করে কে, ভিটামিন বি12। মানে মিথাইল টেট্রাহাইড্রোফলেটকে সে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিডে সে কনভার্ট করে, যেটা হচ্ছে কি ফলিক অ্যাসিডের একটা অ্যাক্টিভ ফর্ম। মানে যে ফর্মটা কাজ করে মূলত বডিতে বিভিন্ন প্রক্রিয়া হেল্প করে, সেটাকে বলা হচ্ছে কি অ্যাক্টিভ ফর্ম। ইট ইজ ইনভলভ ইন দ্য কনভার্সন অফ মিথাইল ম্যালোনাইল কোয়ে ইনটু সাকসিনাইল কোয়ে। আমাদের বডিতে কিছু পরিমাণ মিথাইল ম্যালোনাইল কোয়ে তৈরি হয়, যেটা যদি বেশি পরিমাণ থাকে বডিতে, সেটা হচ্ছে কি তোমার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বডিতে ঘটাবে, মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ঘটাবে, তোমার মেন্টাল কনফিউশন হতে পারে সেক্ষেত্রে। তো ভিটামিন বি12 থাকলে তখন কি হবে, এই মিথাইল ম্যানোনাইল কোয়ে যেটা আছে সেটা কি হবে সাকসিনাল কোয়েতে কনভার্ট হয়ে যাবে, যেটা হচ্ছে কি তোমার ক্ষতিকর না। তো এই মিথাইল ম্যানোনাইল কোয়েকে তোমার সাকসিনাল কোয়েতে কনভার্ট করে কি করে বডিকে তোমার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে রক্ষা করে কে ভিটামিন বি12। তো ভিটামিন বি12 না থাকলে এই মিথাইল ম্যানোনাইল কোয়ের পরিমাণটা বেড়ে যায়, তখন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারটাও বেড়ে যায়। এখন বলা হচ্ছে কি ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি12। ভিটামিন বি12 এর ঘাটতি হলে কি হতে পারে, আমরা আগে পড়েছি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। মানে ফলিক অ্যাসিড প্লাস ভিটামিন বি12 এর ঘাটতির কারণে তোমার কি হতে পারে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, সেটা আমরা আগে পড়েছি। তো এখানে ফার্স্ট পার্ট হচ্ছে কি তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে ভিটামিন বি12 এর ঘাটতি হলে। আরেকটা কি হতে পারে, অ্যাকুমুলেশন অফ মিথাইল ম্যালোনেট। আমি যেটা আগে বলেছি মিথাইল ম্যানোনাইল কোয়ে, এটা এখানে বলা হচ্ছে কি মিথাইল ম্যালোনেট একই জিনিস, সেটা অ্যাকুমুলেট হয়ে যায় বডিতে। তখন কি হয়, সেখান থেকে ফর্মেশন অফ অ্যাবনর্মাল ফ্যাটি অ্যাসিড, সেখান থেকে কিছু পরিমাণ ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যেটা অ্যাবনর্মাল। মানে আমার বডিতে নর্মাল যে ফ্যাটি অ্যাসিড যেটা আছে সেটার চেয়ে এটা ক্ষতিকর বেশি, তো সেজন্য বলা হচ্ছে অ্যাবনর্মাল ফ্যাটি অ্যাসিড। অ্যান্ড সেটা হচ্ছে কি তোমার ব্রেনে জমা হয় বা সিএনএস এ জমা হয় কি করে, সেটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্রিয়েট করে বডিতে। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বলতে তোমার মেন্টাল কনফিউশন হতে পারে, আরো অন্যান্য সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও তোমার হতে পারে। আর ভিটামিন বি12 যদি প্রপার অ্যামাউন্টে থাকে তাহলে কি তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে না, প্লাস হচ্ছে কি তোমার এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে না, কিছুই হবে না। এটা বেশি খেয়াল রাখতে হয় প্রেগনেন্ট উইমেন যারা আছে তাদের ক্ষেত্রে আর কি, তাদের ক্ষেত্রে কোনোভাবে যাতে অ্যানিমিয়া না হয়, সেক্ষেত্রে এইসব প্রবলেম হবে না আর কি। ভিটামিন বি12 ইজ অ্যাভেলেবল ইন দ্য ডোজ অ্যাজ 250 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। এটা হচ্ছে কি সলিউশন আকারে থাকে, কত প্রতি মিলিলিটারে কতটুকু থাকে তোমার 250 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। ইট শুড বি অ্যাডমিনিস্টার্ড ইন্ট্রামাসকুলারলি, আর এটা হচ্ছে কি তোমার ইন্ট্রামাসকুলারলি তোমার অ্যাডমিনিস্টার করা হয়। বডিতে যদি ভিটামিন বি12 এর অথবা সাইনোকোবালামিনের ঘাটতি হয় তখন সেক্ষেত্রে আমরা ইনজেকশন আকারে সেটা পুশ করে থাকি। আর ভিটামিন বি কমপ্লেক্স তো আছেই ট্যাবলেট আকারে, ওইভাবে ইউজ করা যায়। আবার আমরা সিঙ্গলি যদি ইউজ করতে চাই সাইনোকোবালামিন, সেটা হচ্ছে ইনজেকশন আকারে আমরা ইন্ট্রামাসকুলারলি দিতে পারি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে হবে ভিটামিন বি12 সম্পর্কে। এখন আসো ফলিক অ্যাসিড।
ওকে, ফলিক অ্যাসিড, মেইন হেমাটিক এজেন্টের ফলিক অ্যাসিড ছিল। হিউম্যানস ডু নট সিনথেসাইজ ফলিক অ্যাসিড। আমরা মানব জাতি যারা আছি তারা হচ্ছে কি ফলিক অ্যাসিড তৈরি করতে পারি না বডিতে। আমাদের কোথা থেকে নিতে হয়? বাইরে থেকে নিতে হয়। বাইরে থেকে বলতে বাইরের খাবার যেগুলো আছে সেখান থেকে নিতে হয় আর কি। ইট ইজ সাপ্লাইড ফ্রম ডায়েট, মানে খাবার থেকে নিতে হয়। যেমন গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি, ফ্রুটস থেকে আছে, ফ্রুটসে থাকে, মাশরুমে থাকে, মাশরুম খেতে পারো, লিভারে থাকে, লিভারে প্রচুর পরিমাণ থাকে, মিটে থাকে, কিডনিতে থাকতে পারে, এগসে থাকে, তারপর মিল্কে থাকে এবং ইস্টে থাকে। তো এগুলো যদি তোমরা খেতে পারো প্রপারলি তাহলে হচ্ছে কি তোমার ফলিক অ্যাসিডের ঘাটতিটা মিটে যাবে। বেশি যদি শাকসবজি খাও ভালো, ফলিক অ্যাসিডের ঘাটতি মিটবে। ডিম যদি খাও মিটবে, মাংস যদি খাও, লিভার যদি খাও। লিভার খেলে সুবিধা হচ্ছে কি তোমার আয়রনের ঘাটতিও মিটবে, প্লাস হচ্ছে কি তোমার ফলিক অ্যাসিডের ঘাটতিও মিটবে, ভালো লিভার। ফুড ফলেট অর ফলিক অ্যাসিড। ফুড ফলেট বলতে ফলিক অ্যাসিডকে বোঝাচ্ছে, মানে খাবারে যে ফলিক অ্যাসিড থাকে সেটাকে সংক্ষেপে ফুড ফলেট বলা হয়, অর ফলেট বলতে পারো। ইন দ্য বডি টিস্যুস ইজ মিথাইল টেট্রাহাইড্রোফলেট, whereas দ্য অ্যাক্টিভ ফলেট ইজ টেট্রাহাইড্রোফলেট। এখানে বলা হচ্ছে কি ফুড ফলেট নামে যেটা আমরা চিনি আর কি, খাবারে যে ফলিক অ্যাসিডটা থাকে সেটা কোন ফর্মে থাকে, বা আমাদের বডি টিস্যুতে যে ফলিক অ্যাসিডটা থাকে সেটা কোন ফর্মে থাকে, মিথাইল টেট্রাহাইড্রোফলেট ফর্মে থাকে। মানে যেটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ ফর্ম, মানে মিথাইল টেট্রাহাইড্রোফলেট কোনো কাজ করতে পারে না বডিতে যতক্ষণ না পর্যন্ত সে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার বলা হচ্ছে কি হোয়ার ইজ দ্য অ্যাক্টিভ ফলেট ইজ টেট্রাহাইড্রোফলেট। আর যেখানে হচ্ছে কি তোমার যে ফলিক অ্যাসিডের যে ফর্মটা অ্যাক্টিভ বেশি শরীরে সেটা হচ্ছে কি টেট্রাহাইড্রোফলেট, মানে যে যে অংশটা খুবই অ্যাক্টিভ সেটা হচ্ছে টেট্রাহাইড্রোফলেট। ভিটামিন B12 is required for conversion of 5-methyl tetrahydrofolate inactive into tetrahydrofolate active form. তো ভিটামিন B12 হচ্ছে কি করে তোমার এই যে মিথাইল টেট্রাহাইড্রোফলেট যেটা আছে ইনঅ্যাক্টিভ, সেই ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে কি টেট্রাহাইড্রোফলেট। এই টেট্রাহাইড্রোফলেটই হচ্ছে কি বিভিন্ন কাজে বডিকে হেল্প করে। Tetrahydrofolic acid through one carbon transfer reactions is involved in the synthesis of purines and pyrimidines which are essential for DNA synthesis. আমি এটা আগে বলেছি যে ওয়ান কার্বন ইউনিটেড সে হেল্প করে, ওয়ান ট্রান্সফার রিঅ্যাকশন, ওয়ান কার্বন ট্রান্সফার, মানে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড যখন তৈরি হয় বা টেট্রাহাইড্রোফলেট যখন তৈরি হয় বডিতে তখন হচ্ছে কি সে ওয়ান কার্বন ইউনিট ট্রান্সফারে সহায়তা করে, মানে হচ্ছে মিথাইল গ্রুপ ট্রান্সফারে সে সহায়তা করে। এই মিথাইল গ্রুপটা কি জন্য প্রয়োজন, তোমার পিরিন এবং পাইরিমিডিন যে বেসটা আছে, মানে ডিএনএ যে বেসগুলো আছে সেই বেসগুলো সিনথেসিসে সে হেল্প করে। যে বেসগুলো না থাকলে হচ্ছে কি মূলত ডিএনএ সিনথেসিস হয় না। তো এই জন্য ওয়ান কার্বন ইউনিটটা খুব প্রয়োজন আর কি। আর সে কারণে হচ্ছে কি তোমার টেট্রাহাইড্রোফলিকটাও খুবই প্রয়োজন। কেউ কিছু বলতে চেয়েছে নাকি? স্যার টেট্রাহাইড্রোফলিক যে মিথাইল গ্রুপটা মানে সরায় ফেলে সেটাই কি আবার ওই বেস হিসাবে কাজে লাগাই আমরা বডিতে? হুম, বেস তৈরিতে কাজে লাগে। জি জি স্যার। ওকে। ডেফিসিয়েন্সি অফ ফলিক অ্যাসিড লিডস টু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আমরা আগে পড়েছি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি কারণে হয়, ফলিক অ্যাসিডের কারণে, ডেফিসিয়েন্সির কারণে, প্লাস হচ্ছে কি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে। তো সেহেতু হচ্ছে কি ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হলে তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, মানে সেল সাইজটা লার্জার হবে, মানে ম্যাক্রোসাইটিক সেল হবে। আর আরেকটা হচ্ছে কি হাইপার ক্রোমাটোসিস হবে, মানে হচ্ছে কি আরবিসি দেখতে হচ্ছে কি মানে খুব রঙিন মনে হবে, মানে কালারটা ডিপ মনে হবে, সেটা হচ্ছে কি হাইপারক্রোমাটোসিস। এরপর হচ্ছে কি তোমার টেরাটোজেনিক ইফেক্টস হতে পারে। টেরাটোজেনিক ইফেক্টস হচ্ছে কি বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন হচ্ছে কি তোমার বাচ্চার যদি দৈহিক গড়নটা সঠিকভাবে না হয়, মানে গর্ভের মধ্যে ইউটেরাসের মধ্যে, তো সেক্ষেত্রে তখন বাচ্চার কি হয় তোমার এই বেবির কি হয় তখন সে মানে বডিটা গ্রো হয় না প্রপারলি। তো প্রপারলি যদি গ্রো না হয়ে থাকে মানে প্রেগনেন্ট অবস্থায়, সেই অবস্থার যে ইফেক্টটা হয়ে থাকে সেই ইফেক্টটার নাম হচ্ছে কি টেরাটোজেনিক ইফেক্ট বলা হয় আর কি। মানে শিশুর যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি বা অর্গান সিস্টেম যদি ঠিক মতো প্রপারলি গ্রো না করে মায়ের গর্ভে থাকা অবস্থায় বা ইউটেরাসে থাকা অবস্থায়,
তো সেই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই যে ইফেক্টগুলো হয়ে থাকে সেই ইফেক্টগুলোকে কি বলে টেরাটোজেনিক ইফেক্টস বলা হয়। তো সেক্ষেত্রে যদি মায়ের ভিটামিন ফলিক অ্যাসিডের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে কি বাচ্চারও তোমার ফলিক অ্যাসিডের ঘাটতি হবে। এই ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে যে ইফেক্টটা হবে সেটা হচ্ছে কি টেরাটোজেনিক ইফেক্টস। তো এখানে কি হতে পারে, সাধারণত স্পাইনা বিফিডা হতে পারে। মানে হচ্ছে কি স্পাইনাল কর্ড যেটা আছে বাচ্চার বা স্পাইন যেটা আছে সেটা হচ্ছে কি প্রপারলি গ্রো হয় না ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে। তো তখন এই সমস্যাটা হয়ে থাকে আর কি, স্পাইনা বিফিডা হয়ে থাকে বাচ্চার। অ্যান্ড গ্লোসাইটিস হতে পারে, সেটা হচ্ছে কি ইনফ্ল্যামেশন অফ দ্য টাং। তোমার টাংকের কি হতে পারে, তোমার ইনফ্ল্যামেশন হতে পারে। তো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি না থাকাই ভালো আর কি প্রেগনেন্ট উইমেনের। এরপর হচ্ছে কি ফলিক অ্যাসিড সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এরপর আসো এরিথ্রোপয়েটিন। আমরা এরিথ্রোপয়েটিন পড়েছি হচ্ছে প্রিভিয়াস ক্লাসে পড়েছি, যেটা হচ্ছে কি এরিথ্রোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর। মানে হচ্ছে যারা আরবিসি সেলের গ্রোথটাকে মানে ম্যাচুরলি যাতে গ্রো করতে পারে সেদিকে তারা হেল্প করে আর কি। ইট ইজ এ হেমাটোপয়েটিক গ্রোথ ফ্যাক্টর। হেমাটোপয়েটিক শব্দটা এসেছে হেমাটোপয়েসিস থেকে। হেমাটোপয়েসিস হচ্ছে কি ব্লাড সেল তৈরি করার যে প্রক্রিয়াটা, প্রপার প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে হেমাটোপয়েসিস। তো হেমাটোপয়েসিস থেকে হেমাটোপয়েটিক এসেছে। গ্রোথ ফ্যাক্টর মানে হচ্ছে ব্লাড সেলগুলো যাতে প্রপারলি ম্যাচিওরলি গ্রো করতে পারে সেদিকে তারা হেল্প করে এরিথ্রোপয়েটিন। ইট ইজ দ্য 165 অ্যামিনো অ্যাসিড কন্টেইনিং পেপটাইডস। এখানে কি থাকে 165 অ্যামিনো অ্যাসিড কন্টেইনিং পেপটাইড থাকে। আর এটা এখানে আর মানে এটা হচ্ছে একটা পেপটাইড যেখানে হচ্ছে কি তোমার 165 অ্যামিনো অ্যাসিড থাকে and is given parenterally। আর যেটা হচ্ছে কি তোমার প্যারেন্টারালি নিতে হয় ইন্ট্রামাসকুলারলি না হলে ইন্ট্রাভেনাসলি, যে কোনো এক ভাবে নেওয়াকে বলা হচ্ছে কি প্যারেন্টারালি। ইট স্টিমুলেটস এরিথ্রোসাইট প্রলিফারেশন এন্ড ম্যাচুরেশন। এরিথ্রোসাইটের অপর নাম হচ্ছে কি আরবিসি, দ্যাট ইজ রেড ব্লাড সেল। এটা হচ্ছে কি রেড ব্লাড সেল প্রলিফারেশন অর এরিথ্রোসাইট প্রলিফারেশনে কে স্টিমুলেট করে, মানে উৎসাহিত করে বডিতে। প্রলিফারেশন মানে হচ্ছে কি এরিথ্রোসাইটের সংখ্যা যাতে বেড়ে যায় সেদিকে তারা উৎসাহিত করে, স্টিমুলেট করে। অ্যান্ড ম্যাচুরেশন, এবং আরবিসি সেলটা যাতে ম্যাচিউরলি গ্রো করতে পারে সেদিকে তারা মানে উৎসাহিত করে বা স্টিমুলেট করে। ইট ইজ ইউজ টু ট্রিট অ্যানিমিয়া ইন ক্রনিক রেনাল ফেলিওর। এটা অ্যানিমিয়াতে ইউজ করা হয় কখন, ক্রনিক রেনাল ফেলিওর মানে দীর্ঘদিন ধরে যদি তোমার কিডনি অচল অবস্থায় থাকে বা কিডনি কাজ না করে সেটাকে বলা হচ্ছে কি ক্রনিক রেনাল ফেলিওর বলা হয় তাকে। সেই ক্রনিক রেনাল ফেলিওরের ক্ষেত্রে যদি অ্যানিমিয়া হয়ে থাকে সাধারণত সেই অ্যানিমিয়ার ক্ষেত্রে তোমার এরিথ্রোপয়েটিনটা ইউজ করা হয়। আর আরেকটা কি অ্যানিমিয়াস সেকেন্ডারি টু ক্যান্সার কেমোথেরাপি অ্যান্ড এইডস। আর ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য যে থেরাপিটা ইউজ করা হয় সেটা হচ্ছে কেমোথেরাপি, মানে কেমিক্যাল দিয়ে যে থেরাপি। কেমিক্যাল এখানে ড্রাগ যেহেতু কেমিক্যাল সেহেতু এখানে কেমোথেরাপি বলা হচ্ছে, মানে ড্রাগ দিয়ে থেরাপি অথবা কেমিক্যাল দিয়ে থেরাপি, কেমোথেরাপি। সেই ক্যান্সার কেমোথেরাপি দিলে একটা সমস্যা হচ্ছে কি একটা সেকেন্ডারি ইফেক্ট তৈরি হয়। সেই সেকেন্ডারি ইফেক্টটাকে হচ্ছে কি অ্যানিমিয়া। মানে তুমি ক্যান্সার কেমোথেরাপি দিচ্ছ একদিক দিয়ে, অন্য দিক দিয়ে তোমার কি হচ্ছে ব্লাড সেল ডিস্ট্রয় হয়ে অ্যানিমিয়া হচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি ইফেক্ট। আর আরেকটা হচ্ছে কি তোমার যদি এইডস থাকে, অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার সেকেন্ডারি ইফেক্ট হিসেবে কি থাকতে পারে, অ্যানিমিয়া থাকতে পারে। মানে এইডস এর কারণে তোমার অ্যানিমিয়া হয়েছে, মানে একটা ডিজিজের কারণে যদি আরেকটা ডিজিজ হয়ে থাকে তাহলে সেটাকে সে যে ডিজিজটা হয়েছে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি টু ফার্স্ট ডিজিজ, এরকম বলা হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এরিথ্রোপয়েটিনটা ইউজ করতে পারি। মানে এগুলো হচ্ছে খুব সিভিয়ার কেস আর কি। সিভিয়ার কেসে আমরা এই সকল ইউজ করে থাকি আর কি। নর্মাল কেসে আমরা ওই ট্যাবলেট দিয়ে সেরে ফেলি, আয়রন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 এগুলো দিয়ে কাজ সেরে যায়। কিন্তু যখন সিরিয়াস পর্যায়ে চলে যায় তখন হচ্ছে কি এগুলো ইউজ করতে হয়। তো এক্সাম্পল হচ্ছে কি ইপোয়েটিন আলফা অ্যান্ড ইপোয়েটিন বেটা, এগুলো ইউজ করা হয় আর কি। মানে এরিথ্রোপয়েটিন হিসেবে এগুলো ইউজ করা হয়। এগুলো ইউজ করলে হচ্ছে কি আমরা তখন এই অ্যানিমিয়া থেকে কিছুটা রিলিফ পাবো। এই কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
মানে স্যার এই আলফা আর বিটা বিটা এই দুটো ইউজ করলে কি স্যার আমরা এই যে সেকেন্ডারি ইফেক্টটা থেকে ইয়া পাবো? লিপ পাওয়া। আচ্ছা